কোথায় যাবে মানুষ? জিনিসপত্রের দাম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাকরি নাই, নাই 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 200% জিনিসের দাম বেড়ে গেছে। যার ইনকাম ছিল 40,000 টাকা, আমি আজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম ধরো 30,000 টাকা ছিল, এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ওই ইনকামটা এখন কত লাগবে, বলো মিনিমাম 60 থেকে 70,000। তাও মানুষ তো পাবে না কোথায়, বরঞ্চ উল্টা মানুষের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর কিসের উপরে? গার্মেন্টসের উপরে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরই বাংলাদেশের বেসিক, জি। ওইটাও মানে বন্ধ। এটা ঠিক, জ্বালানি বিদ্যুৎ সংকটে এখন আসলেই বেশ বেশ অনেক মানুষের চাকরি যাচ্ছে বা একটা বেশ খারাপ অবস্থায় আছে, সরকারও সেটা স্বীকারই করছে, যদিও দায়টা বলছে যে আপনাদের। কিন্তু আমি আবার ওইখানে যাই যে আপনার দুজন বড় অফিসার, মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো, সেনা প্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেইমান বা বিট্রেয়ার হিসেবে বলে থাকে বিভিন্ন সময়। আহ, উম, মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা ভার্চুয়াল বক্তব্য, আপনাদের দলীয় কোনো সভায় কথা তিনি বলছিলেন যে আহ, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে যারা তাদের উপর ভর করে বা বিট্রিয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনাপ্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। হুম। ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। আমি একটা বাহিনীর উপর বিশ্বাস করি, উপরে আল্লাহ, সৃষ্টিকর্তার বিচার আছে। একটা জিনিস মনে রাখবেন শামীম, আমি ওই কাতারের লোক, অলিয়া উলিয়া। এই পৃথিবী একটু একটা দেশ, বাংলাদেশ, এই পৃথিবীটাও কিন্তু একটুকু, এই সৌরজগৎ থেকে আপনি যদি পৃথিবীটাকে দেখেন না, একটা পেন্সিলের ডট। এই সৌরজগতের উপরে সৌরজগৎ থেকে যদি এই সৌরজগৎকে দেখেন, ওইটাও একটা পেন্সিলের ডট। আর ওই ডটের এই সমস্ত সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশে আজকে বলা হচ্ছে কি, কোথায় নিয়ে গেছে ধর্মটাকে, ইসলামকেও শেষ করে দেওয়া হচ্ছে, যে কি আমাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। সেদিন দেখলাম সাতক্ষীরার এক এমপি আমাদের বলল, আজকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য বেহেশতের দরজা খুলে রাখা হয়েছে। হোয়াট ননসেন্স! এগুলি হচ্ছে কিন্তু, আর সাধারণ মানুষ এগুলিকে আবার অনেকে বিশ্বাসও করছে। কিছু করার নাই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোরআনটাও পড়তে পারে না, কোরআনের কোথাও এটা লেখা নেই। এরা আমাদের ধর্মটাকেও কিন্তু এদের হাত থেকে বাঁচাতে হবে। এরা কি করেছে? এই মাজারগুলিতে হামলা করেছে। আমি তারেক রহমান সাহেবকে বলেছি, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে এই আপনি যদি ইয়েতে যান, ওই যে কি বলে, এই আপনি মাজার জিয়ারত দিয়ে শুরু করেছেন, সিলেটের শাহজালাল মামা মাজার, তাহলে এতগুলি মাজার যে জ্বালিয়ে দেওয়া হলো, এতগুলি মাজার, শাহপরান বাবার সামনে মাজারের মধ্যে মানুষ মেরে ফেলা হলো, তো বিচার করছেন না কেন? বলবেন ডক্টর ইউনূসের কথা, জোনার সময়, ফাইন, তা আমাদের বিচার করছেন কেন? আপনি যদি রিসেন্ট পাস্টের বিচার না করতে পারেন, হামের টিকার জন্য হাজার হাজার বাচ্চা মরে গেল, বিএনপির একজন স্বতন্ত্র এমপি কোর্টে মামলা নিল, সে মামলাও তো গ্রহণ করা হলো, কেন? কেন পালন করলেন না? দুর্বলতা কোথায়? কেন করছেন না, কিংবা করতে পারছেন না? পিপলস কিন্তু জিজ্ঞেস করবে কয়েকদিন পরে। টাইম ইজ টাইম। আর একটা জিনিস কি জানেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যকে আপনি মাটি চাপাতে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের ভুল ছিল না, এ কথা যদি বলি তাহলে এটা হবে চরম মিথ্যা কথা এবং চরম ভুল কথা। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ডক্টর ইউনূস গংদের, জামাত শিবির জঙ্গিদের এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের, আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি নাই। পারি না দেখেই আজকে আমাদের দেশ কোথায় চলে গেছিল, কোথায় ধাপড়ে পড়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা, চরম পরম ব্যর্থতা। এই জন্য আমি আমার বাচ্চাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি, যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে, আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আপনাদের হাতেই তো ছিল আসলে, দেশটা আপনাদের হাতেই তো ছিল, কিন্তু সেখানে দেখা গেছে এই বা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, মানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, ঠিক মতো বেছে নিতে পারে নাই তাদের জনপ্রতিনিধি, এবং একবার না বারবার বারবার, এবং সামনেও পারবে কিনা তার কোনো ভরসা আপনারা দিচ্ছিলেন না। ফলে মানে মানুষের হাতে উপায় কি ছিল আপনাদেরকে এইভাবে সরানো ছাড়া? না, মানুষ ছড়ায়নি, ইটস এ ডিজাইন। হুম। এই যে সরিয়েছে সে নিজেই তো বলেছে ম্যাটিকুলাস ডিজাইন। ধরেন সেই ডিজাইনে তো মানুষ ইনভলভ হয়েছে, মানুষ ইনভলভ না হলে কত কত ডিজাইন পার্সেন্ট মানুষ? বাস্তবায়ন করা যেত না। 18 কোটি মানুষের মধ্যে কত কত লোক ছিল সেদিন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ?
হুম। 25 লাখ, যারা ছিল না 30 তাদের সমর্থন ছিল। মেবি আপনার কাছে মনে হবে, কিন্তু উপস্থিত ছিল 30টা। আমি 2 তারিখে নেত্রীর কাছে গেছিলাম। আমি তাকে তার 3 মাস আগে পার্লামেন্টারি কমিটিতে বলেছি। 2 মাস আগে গেছি, আমি বলেছি। আমি যখন পার্লামেন্টে লবিতে বলতাম, অনেকে আমাকে বলতো স্বামী ওসমানের মাথা খারাপ, স্বামী এই যে শামীম ভাই আসতেছে টেনশন মাস্টার। কেন বলতো? বলতো শামীম ভাইয়ের উপরে একবার বম ব্লাস্ট হয়েছে, শামীম ভাই সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করে। ইয়েস, আমি ওদের দিকে নজর রাখি। ওরা মানুষের নামে পশু। হুম আমি আমি বিএনপি আমাদের মতোই, কম বেশি, ঠিক আছে, কিন্তু ওরা মানুষের নামে পশু। তো এদের ব্যাপারে খোঁজ রাখতেই হবে আমাকে। বাট আজকে বিএনপিও কিন্তু ওদের সাথে ঢুকে গেছে। আমি বিএনপি যে কি করুণ পরিণত হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকা দেখে আমি বলতেছি, যে রান্না করে সে একটা ভাত টিপে, কিন্তু পুরো ভাত নিয়ে মশলা না। হুম, এদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু গুপ্ত ঢুকে গেছিল। এই যে গুপ্ত না সুপ্ত কি বলে, হুম, এই সার্জিস বঙ্গবন্ধুর উপর ভাষণ দিয়ে, সার্জিসটা কি নাম ছিল এটা আমি জানি না, সে পুরস্কার পেয়েছিল। তা আমাদের দলই তো ছিল, ছাত্রলীগ করতো। হুম। তো আজকে কিন্তু বিএনপির ভিতরে এই অবস্থায় সংখ্যা অনেক বেশি, এদের অনেক বেশি। এদের সংখ্যা বিএনপির ভিতরে এদের সংখ্যা বিএনপির চেয়ে ডাবল। সো তো এরা যখন তাহলে বেঁকে তো বসবে, তারা তো দেশের একটা মেজরিটি অংশ। তাহলে তো তাদেরকে তো আপনারা অস্বীকার কেন করেন বা তাদেরকে শত্রুতা করলে হবে কি করে? ধরেন তারা আপনাদের মধ্যে তারা, বিএনপির মধ্যে তারা, আর তারা তো তারা আছেই। ইয়েস তো অফকোর্স তারা সবই তো প্ল্যান, তারাই দেখা যায়। হ্যাঁ ইয়েস তারা প্ল্যান এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আসতেছে। কেন? আমাদের দেশটা দখল করার জন্য না, আপনার এই সাবকন্টিনেন্টকে শাসন করার জন্য। একদিকে বাবা ইন্ডিয়া, একদিকে বেসিক হলো মূল টার্গেট ইন্ডিয়া। বিকজ ইন্ডিয়া, আপনি খেয়ে পড়ে বাঁচতে চাচ্ছেন, হুম, ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চাচ্ছে। ওইখান দিয়ে হচ্ছে আবার বার্মাতে ট্রিলিয়ন্স অফ ডলারের আপনার ইয়ে আছে, খনিজ সম্পদ আছে, এগুলি কেউ দখল করতে চাচ্ছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তলে কেউ কিছু রাখতে চাচ্ছে। অনেক কিছু মিলিয়েই কিন্তু এই ষড়যন্ত্রটা হচ্ছে। তো এখন এত যে আন্তর্জাতিক দেশি বিদেশের ষড়যন্ত্রের কথা বলছেন, আপনাদের সাথে আসলে কোন, কোন দেশ আছে? এখন আপনাদের পক্ষে বা আপনাদের সমর্থন দিচ্ছে কারা? কেউ আছে? আমি এইটা জানি না যে কারা আছে, তবে আমি এইটা জানি যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সমর্থন দিয়েছিল, তারা ওই বুঝেই স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়া দরকার, এবং তাদের জীবনে তাদের বহু লোক রক্তও দিয়েছে। তারা তো পক্ষে আছে, সব তারা পক্ষে আছে। আচ্ছা। তো আমাদের কিছু ভুল ছিল, হুম, ত্রুটি ছিল, হ্যাঁ, এবং সেই ভুল ত্রুটির কারণে কেউ অসন্তুষ্ট থাকতে পারে তখন। বাট ওই ভুল ত্রুটি সংশোধন করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মতো, আমার মতো, ধরেন আমি আমাকে দায়িত্ব নিচ্ছি, যদি আমার ভিতরে আমার কারণে যদি আমার দল, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নেত্রী ছেটে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি। একটা নতুন দেশ দিতে হলে নতুন জেনারেশন লাগবে, নতুন রক্ত লাগবে, নতুন ব্রেন লাগবে, যে স্মার্ট আমার চেয়ে অনেক বেশি, তাকে লাগবে। উই নিড দেম। আমরা পিছন থেকে তাদের জন্য সাপোর্ট দিব, তো আমরা আপনাদের কি ব্যাকআপ। নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে? আসা উচিত। আমি কেন্দ্রীয় নেতৃত্বে বলছি না, আমি বলছি গ্রাসরুট লেভেল থেকে আসা উচিত। ওই যে উপর থেকে বসিয়ে কমিটি দিব তা না, আপনার মেধাবী লোক দরকার। আপনাকে খুব দ্রুত, কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, হুম। এটা কিন্তু খুব দ্রুত কিন্তু রিকভারি ধরেন করতে হবে। এখনো তো দেখা যাচ্ছে মানে সরব অবস্থা হয়েছেন। সম্প্রতি খুব সরব দেখা যাচ্ছে জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, আর আরো যারা পুরনো নেতৃত্ব জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওনাদেরকে দেখা যাচ্ছে তারা অ্যাক্টিভ রোল প্লে করছেন। নতুন কারা আছেন? নতুন মুখ রাস্তা থেকে সৃষ্টি হয়ে যাবে। তোফায়েল আহমেদ এদেরকে কি কেউ সৃষ্টি করেছে? সৃষ্টি হয়নি, রাজপথ থেকে সৃষ্টি হয়ে গেছে। রাজপথ থেকে যারা সৃষ্টি হয়ে আসে, ওনারা তো অবভিয়াসলি সবাই জ্ঞানী মানুষ, যাদের কথা বলেন, ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি একটা নতুন একটা ছেলে মেয়েকে ধরেন, আপনি একজন জার্নালিস্ট, হ্যাঁ, একটা বাচ্চা যদি আপনার কাছে শিখতে আসে, ও যখন আপনার কাছে শিখবে যে কিভাবে জার্নালিজম করতে হয়, তো এমন হতে পারে যে কালকে দেখা যাবে যে ও আপনার চেয়ে অনেক বড় জার্নালিস্ট বেশি হবে, হুম, যে আপনি ওকে নিয়ে প্রাউড করবেন। বাট কাউকে তো শেখাতে হবে না। তো আমরা যারা আছি তারা, আমরা নার্সিং করব তাদেরকে। আমাদের কিছু সাচ্চা দেশপ্রেমিক দরকার। একটা এলাকায় কিন্তু হাজার হাজার লোক দরকার হয় না, একটা এলাকায় একজন সঠিক গেরিলা যথেষ্ট। হ্যাঁ, হাজার হাজার ভণ্ডর থেকে, হাজার হাজার ভণ্ডর থেকে।
সো উই নিড। আপনারা কি যখন ক্ষমতায় ছিলেন তখন সেই ভণ্ডদেরকেই বেছে নেওয়া হয়েছিল? মানে ওবায়দুল কাদেরের মুখেও বহুত শুনেছি হাইব্রিড, কাউয়া, ফার্মের মুরগি ঢুকে গেছে আওয়ামী লীগে, এরকম যেমন তার মুখে শুনেছি। আবার অন্য নেতারাও কমপ্লেইন করতেন যে টাকার বিনিময়ে কমিটি হচ্ছে আপনাদের, মানে যারা আসলে নেতা না তারা নেতা হয়ে গেছেন টাকা দিয়ে, ইত্যাদি, ইত্যাদি। সো ভণ্ডরা সত্যি কি আসলে আওয়ামী লীগ দখল করেছিল? অনেক জায়গায় ছিল তারা। ট্রু, ট্রু। এই ট্রু দেখেই তো আমাদের আজকে এটার নেত্রী দেশটাকে উন্নয়ন করার জন্য 18-19 ঘন্টা ধরে কাজ করতেন এই মহিলা। আমি নিজে দেখেছি ভাই, আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। উনি পাগলের মতো একটা মানুষ পরিশ্রম করতো। তো উনি তো সবটা একসাথে পারবেন না, সংগঠন দিয়েছিলেন আর সবার উপরে। এটা দেখো, আমরা দেখতে পারিনি, আমরা দেখতে পারিনি। আচ্ছা, মানে এইটা আপনি মানে আপনার স্বীকারোক্তি যে আপনাদের এই জায়গায় একটা দোষ ছিল বা ত্রুটি ছিল। একটু এই জায়গাগুলো কথা বলি যে অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও 5ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এইগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো? মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন ওনার কথাটা, ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক এক দিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, হুম, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে কিন্তু, আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে আহ, কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো, বুঝে আমরা এটাকে স্প্রিড আউট করব। আপনার রণকৌশল কি হবে এটা যদি আপনি আগেই বলে দেন, হুম, হ্যাঁ, দেখেন যখন এই খেলা খেলে, ব্রাজিল আর্জেন্টিনা খেলে কিংবা এরকম খেলে, হুম। টিম কিন্তু আগে ডিক্লেয়ার করে না, একদম শেষ মুহূর্তে টিমটা ডিক্লেয়ার করে। খেলার মধ্যেও কিন্তু একদম শেষ মুহূর্তে টিম ডিক্লেয়ার করে, কারণ অপোজিট সাইড বসে থাকে যে ও কিভাবে করছে, ডিফেন্স সাজাচ্ছে না অফেন্স সাজাচ্ছে। সো ওনার যদি সব কথা বলে দিতে হয়, তা তার আর তাহলে তার ওইটাতেও মার খাওয়া ছাড়া কিংবা সুইসাইড করা ছাড়া তো স্কোয়াড ছাড়া উপায় হবে না। কারণ আমাদের অপোজিশন শক্তি খুব দুর্বল না, খুব শক্তিশালী, এবং আমাদের আওয়ামী লীগ সমর্থক যারা আছে, স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে, ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা এছাড়া কোনো হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে? না, খেলা হবে না, এবার যুদ্ধ হবে। হুম, আচ্ছা। এবং আমরা, আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন শামীম ভাই, আই হেট মাই সেলফ। যে আমি যদি কালকে দেশে যাই, আমার বাবার কবরের সামনে দাঁড়াবো কেমন করে, আমার বড় ভাই নাসিম ওসমানের কবরের সামনে দাঁড়াবো কেমন করে, কেমন করে বলবো এরা তো মুক্তিযুদ্ধ ছিল, ওদের কবরগুলি সব মুক্তিযোদ্ধাদের কবর একদিকে, ওইখানটা যাবো কেমন করে জিয়ারত করতে, যখন আমাদের চোখের সামনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে মারা হচ্ছে, থাপ্পড় দেওয়া হচ্ছে, স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। আমাদের কি খারাপ লাগে না? আমাদের কি লজ্জা নাই? আমাদের কি লজ্জা একেবারে চলে গেছে? হুম, জি। আর কিন্তু কি সেই লজ্জা আপনি আমাকে ঘোচানোর বলি, রণকৌশলটা আমি আপনি এখন স্বামীন, আপনার বলবেন না। একটা একটা প্রশ্ন করি স্বামীন, আপনি আমার ছোট বোন, আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই আমার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে, আমার বাচ্চাদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমার সমবয়সী, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, এই দৃশ্য দেখার পরে আমার দেশ যদি বহিঃশত্রু দ্বারা কোনোদিন আক্রান্ত হয়, কেউ কি এ দেশের জন্য জীবন দিবে? কেউ দিবে? যে দেশের জন্য জীবন দেওয়ার পরে যারা যোদ্ধা, দেশ স্বাধীন করে দিলেন, আপনাকে আমাকে নাম দিলেন, পরিচয় দিলেন, বাংলাদেশ দিলেন, সবকিছু দিলেন, হ্যাঁ, আপনাকে স্বাধীনতা দিলেন, খাঁচা খুলে দিলেন, তাদেরকে আপনি এভাবে অপমান বেইজ্জত করলেন, মারলেন, কাটলেন, মেরে ফেললেন, জুতার মালা গলায় দিয়ে পরালেন। তো এরপরে কোনো জেনারেশন কি, ধরেন কালকে আমরা অ্যাট্রাক্ট হয়ে গেলাম কারো দ্বারা, বারবার দ্বারা কিংবা অন্য কোনো দেশের দ্বারা কিংবা কিছু একটা দ্বারা অ্যাট্রাক্ট হলাম, কেউ কি সাধারণ মানুষ দেশের জন্য লড়াই করবে এই দৃশ্য দেখার জন্য? এমন তো না যে আমরা 300 বছর আগে স্বাধীন হয়েছি, মাত্র কত বছর আগে, এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব? এখনো দেখি আমেরিকায় দেখি সবাই যে ওদের যে স্ট্যাচু ইয়ে আছে ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে। রাশিয়ায় আমি একটা আশ্চর্য দৃশ্য দেখেছিলাম, আমি একবারই গেছিলাম রাশিয়ায়।
দেখলাম যে এক এক জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, একটা ডেলিগেশনের চিফ হিসেবে গেছিলাম আমি। তো দেখছি কি সব নতুন জামাই বর, ওই যে সাদা গাউন পরে এসছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি এটা কোনোদিন আমি ভুলবো না জীবনে। এরা সব আসতেছে এবং একটা না, একটার পর একটা গাড়ি আসছে, একটার পর একটা গাড়ি। মানে কি হচ্ছে এটা, অবাক হয়ে আমি আমার বউ তাকিয়ে আছি। দেখছি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নিউ কাপল, মানে বিয়ে হয়েছে, সরাসরি ওরা গির্জার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আসছে, এসে ওদের যে স্মৃতি, শহীদ স্মৃতিস্তম্ভ, ওখানে তারা ফুল দিচ্ছে। পরে আমি আমাদের যে ওখানকার অ্যাম্বাসেডর ছিলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হচ্ছে ভাই? বলে এই দেশের কালচার হচ্ছে যে নতুন করে যখন সংসার করে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওরা প্রথম যায় ওদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের রেসপেক্ট দেখাতে। দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস। হ্যাঁ, তো সেই আমি জানি রকম না, মানে মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা সেগুলো ধ্বংসযোগ্যের শিকার হয়েছে। ভেঙে ফেলা সেগুলো আমরা হয়েছে। দেখেছি। কিন্তু ধরেন আপনারা মানে আওয়ামী লীগের কথা বলছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তাদের কাছে যখন দেখা যায় গুম হয়, তাদের কাছে যখন দেখা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া, নির্বাচন নামে শুধুমাত্র মানে একটা ফর্মালিটি চলতে থাকে, তখন আসলে মানুষ আ মানে আপনাদের এই চেতনার উপরেই কেন বা বিশ্বাস করবে বা আস্থা রাখবে? বা রাখে নাই যেটা আমি দেখা আমি গেল? আমি 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 কিন্তু এই কথা বলছি না যে উই আর পারফেক্ট। উই আর নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, বাট উই আর বেটার দেন দ্যাম। আমাদের দেশকে ধ্বংস করবো না। আমাদের ভুল হয়েছে, আমরা হয়তো ঠিক মতো ওইটা করতে চাইনি। আমরা নির্বাচন ডেকেছিলাম, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, উত্তর কি পেয়েছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি এটার ব্যাপারে প্রশ্ন তুলবই না। বাট ধরেন, তারপরে আমি বলবো আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, বাট উই আর 1000% বেটার দেন দেম, বিকজ আমরা আমাদের দেশকে ডিস্ট্রয় করিনি। আমরা সারা পৃথিবীতে আমাদের দেশের জন্য সম্মান নিয়েছিলাম। এমন কোনো পৃথিবীর দেশ ছিল না যারা আমাদেরকে বলতো না আমরা এনার্জি টাইগার, এইটা 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 এটা, বিভিন্ন উপাধিতে আমরা শেখ হাসিনার কারণে আমরা পেয়েছিলাম। আপনি তো সব 100-100 পাবেন না কোনো জায়গায়। কিছু ভুল হয়েছে দেখে তো আজকে আমাদেরকে এই মাসুল দিতে হচ্ছে। আচ্ছা। মানে It's true? স্পষ্ট মানে কিছু ভুলের কারণেই আপনাদের এই মাসুল দিতে হচ্ছে। আপনার জি ব্যাপারে কিছু প্রশ্ন করি যে জি। শোনা যাচ্ছে মানে কথা ওঠে এরকম যে ২১শে জুলাই আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন ওই সময় যখন জুলাই গণঅভ্যুত্থান হচ্ছিল তখন আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন, বিমানবন্দরে আপনাকে আটকে দেওয়া হয়েছে। আসলে কি এরকম কিছু? ব্যাপারটা কি? বিমানবন্দরে কারা আপনাকে আটকালো? জি, আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা একটা গ্রুপ, মানে জানি না কারা ছড়াচ্ছে, এবং হয়তো আমাকে ছোট করার জন্য, খাটো করার জন্য ছড়াচ্ছে। ইটস ট্রু। ২১শে জুলাই ২০২৪ সকালবেলায় আমি এয়ারপোর্টে গেছিলাম, হুম, সাথে আমার ছেলে গেছিল। আমার বোন খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিল, আমার বড় বোন। এই বড় বোনকে নিয়ে আমার ছেলেকে আমি দিতে গেছিলাম, রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল, আমি তাদেরকে নিয়ে গেছিলাম। দিয়ে ওরা যখন প্লেনে উঠে গেছে, আমি আবার চলে এসেছি। ওকে নিয়ে চেন্নাই গেছিল চিকিৎসা করার জন্য। তারপরে আমার ছেলে বেশ কিছুদিন পরে, ওর আর ফেরা হয়নি, হোয়াট এভার ইট ইস, এর মধ্যে ৫ই আগস্ট ঘটেই গেল। এইটাকেই অনেকে বানাচ্ছে, বলতে চাচ্ছে যে আমি ২১শে জুলাই দেশ ছেড়ে চলে গেছিলাম। এবং ২১শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয়, তাহলে ১৫ই জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম। হুম। আমি তো জানতেছি, আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে। এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন, আমি আপাকে বলেছি যে আপা, আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন। একটু উত্তেজিত হয়েই বলেছিলাম। আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না, আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল। আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, আর কেউ না। আমি বলছি, আপনি আমাদের বলেন। আমি ৩ তারিখে জনসভা ডেকেছি, আমাদের ২ লক্ষ ২.৫ লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে। আমি ওখান থেকে রওনা দিব, ১.৫ লাখ চলে যাবে, ১ লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ির কথা হয়েছে ওরা ৩০,০০০ আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন, আমরা ২০ লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক। উনি চান নাই, ওনার নামে বলা হচ্ছে, এআই দিয়ে বলা হচ্ছে, টেলিফোনে উনি বলছেন গুলি করে মেল ফেলতে বলো, এই করতে বলো। আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়ছে ভাই। হ্যাঁ, একদম না মানে সত্যি সত্যি পানি এআই পড়ছে দিয়ে না, লিটারালি। লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছেন সেটা তো এআই দিয়ে ছিল না, তাই না? সেটা তো না, সঠিকই এটা ছিল। এটা শুনেন না, হুম, বলছে। আমি বললাম যে আপা, আমি খুব আবেগ নিয়ে বলছি যে আপা, আমার বাসগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা বাসের দাম ৭০ লাখ ৮০ লাখ টাকা করে দাম।
সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বলো স্বামী তুমি দেখেছো কে পুড়িয়েছে? আর না, আপা দেখিনি। বলো তাকে, তাহলে কেউ উপরে কিছু ঝামেলা যাতে না হয়, থানায় মামলা করো। আমি শুনলাম কার নামে মামলা করবো, আমি তো দেখি নেই। পরে এসপি, পুলিশ যা করে, আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে ওর সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নাম মামলা হয়েছে। কিন্তু উনি, আমি তো 19 জুলাই ক্ষমতায়, শামীম ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে। তো ওদের বাড়িতে ঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালিনি তো, আমরা জ্বালিনি। একটু শর্ট করি এখন তাহলে। 21শে জুলাই আপনার যেটা শোনা যাচ্ছে সেটা আসলে সঠিক না। তাহলে আপনি দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে, আচ্ছা। আগস্ট মাসের শেষে। সেখানে আসলে কার মানে সেখানেও নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে। সেখানেও কি মানে যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? না না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনার যদি যাইতে হয় বলেন, আমি নিয়ে যাওয়া বলেন। আমি আজকের থেকে না, হুম, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি, ইয়ে কি। আমার শুধু, আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, হুম, হুম। 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি যদি 6 ফুট 2 ইঞ্চি না হয়ে 5 ফুট 2 ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম। আপনাকে কি আসলে মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে বোরখা শামীম, আপনি কি আসলে বোরখা পরতে হয়েছিল আপনাকে দেশ ছাড়ার আচ্ছা, জন্য? 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? হ্যাঁ। 6 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমি, লম্বা। 2 ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরি তাহলে আর 1 ইঞ্চি বেড়ে গেল। হুম, তাহলে 6 ফিট 3 ইঞ্চির বোরখা লাগবে। তো 6 ফুট 3 ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে, চীন আসলো না মহিলা আসলো, বাংলাদেশের মহিলারা তো 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয় না। হুম। তো যে পরে, যে বলে, ও হয় মাতাল, না হয় অন্য কিছু হবে, নাহলে হোয়াট এভার ইজ, এদের আচ্ছা, কথা আমি তাহলে কান মানে দিই না। এই ব্যাপারে আপনারা এক্সপার্ট বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য আপনি বলেন নাই যে সেভাবে ফিরতে হবে কিনা। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। হুম, কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম। তার মানে কি যেভাবে আপনাদের নেত্রী অনেকগুলো নির্দেশ, প্ল্যান আছে, প্ল্যান এ বি সি ডি এরকম অনেক কিছু আছে? আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা, বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা তো পালন শেখ করব। হাসিনা এখন ৮০ মতো বয়স হয়ে যাচ্ছে তার। তো তার তো মানে ধরেন আমরা যেটা বুঝি আমাদেরও বয়স্ক বাবা-মা তাদেরও মানে শারীরিক মানসিক সক্ষমতা সবই কমে। মানে এরকম একজন খুবই প্রবীণ মানুষ আ তিনি আসলে আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, হ্যাঁ, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার শারমিন। আল্লাহর এটা অশেষ রহমত হয়তো, এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি চিন্তা দেয়। বাট আমি যতটুকু কাবু মানুষ এখন শারীরিকভাবে, আল্লাহর কি রহমত, আমার বয়স 64 চলছে। আল্লাহর আমি শামীম ওসমান মরে গেলে কিচ্ছু হবে না দেশের। হয়তো আপনি একদিন বলবেন ওনার সাথে একবার দেখা হয়েছিল, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল বলবেন। আমার কিছু লোক, দেশের লোক হয়তো কানবে টানবে, হ্যাঁ, আমার বউ বাচ্চা কানবে, আমার ভাই বোনরা কানবে। এরপরে হয়তো 10 বছর 20 বছর পরে, 1 বছর পরে আমার ফ্যামিলি ছাড়া সবাই হয়তো ভুলেও যাবে। বাট শেখ হাসিনা যদি কিছু হয়ে যায়, এই মুহূর্তে কোনো অল্টারনেট নাই। এবং আল্লাহর রহমত আছে বলে উনি 21 বার মরেন নাই, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং তার মানে কি এই আপনি হচ্ছে জেনে, দলের আপনি জেনে অবস্থা যে খুশি কোনো হবেন, অল্টারনেট নাই? না এই মুহূর্তে নাই, আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে মেন্টালি প্রচন্ড শক্ত, ফিজিক্যালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা, বিকজ আচ্ছা। আমার মনে হয় হুম। এই এতিম মানুষটার উপরে, যার সবকিছুকে আমরা মেরে দিয়েছে, যাক। তার এই শারীরিক দুইটা মানসিক বোনের উপরে অবস্থার একটা আল্লাহর একটা রহমত একটা আছে। পিকচার পেলাম। খুব ছোট করে শুনি যে আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন বা যেটা আপনারা পালালেন কিভাবে সেই নিয়ে অনেক আলোচনা আছে। আ শেখ পরিবারের কেউ নাই। ধরেন ডিফেন্স মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড় মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতি-পাতি যারা আছেন সবাই চলে গেলেন। এটা কেন? এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। হুম, হ্যাঁ, ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমনির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমনির মতো লাশের সামনে যে কাঁদতে হবে, লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস,
যুদ্ধের ময়দানে আপনাকে 1 স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে 2 স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, ওই 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। এটা কৌশল, রণকৌশল। এবং নিজেকে সেফ, আল্লাহর আস্তাগফিরুল্লাহ, আমি কারোর সাথে তুলনা করছি না, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? আল্লাহর নির্দেশে। সো আপনার জীবনকে বাঁচানো, আপনাকে রক্ষা করা, এটাও কিন্তু আপনার দায়িত্ব। সেটা সাথে মরে যাব, হ্যাঁ, জি, এটা স্পষ্ট যে এটিও আপনাদের কৌশলের অংশ। একটু শেষের দিকে একদম এই প্রশ্ন করি যে ধরেন বিএনপি বলি বা জামায়াত তো আছেই, বিএনপি বলি বা আরো অন্যান্য অনেক দল, এমনকি আপনার দলের অনেকের মুখেও শোনা যায় মানে আপনি এত সবসময় মানে আল্লাহ রাসূলের নাম নেন সবসময়, আপনার সাথে আগেও যখন কথা হয়েছে বা এখনো, জি। কিন্তু আপনাকে গডফাদার বলে, এটি কেন বলে? বা ইভেন আমাকে আপনার দলের লোকজন, সেলিনা হায়াৎ আইভীর মুখে আমরা শুনেছি নির্বাচনের সময়। না না, আইভি আগে এখন আইভিকে নিয়ে বলবো না আমি, কারণ আমার এই বোনটা অত্যাচারিত হয়েছে। আইভি বিনা কারণে বিনা অপরাধে একে 7-8 মাস জেল খাটতে হয়েছে। এবং আমার কাছে খারাপ লাগে, তার কয়েকদিন আগে ওর ছোট ভাইটা মারা গেছে। ওর ছোট ভাই 2টা বাচ্চা ছিল, ওই ছিল মূল গার্জেন, তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এটার মুক্তি পেয়েছে, বাট আমি এখনো তীব্র এটার প্রতিবাদ জানাই। আর গডফাদার যারা বলে, আমার আপত্তি লাগে না, গডফাদার বলুক, গড বাদার বলুক, আমার গড মাদার না বললেই হলো, নো প্রবলেম। হ্যাঁ, মানে আমাকে লিঙ্গ পরিবর্তন না করে দিলে আমার কোনো আপত্তি নেই। আমি যার বাবা নাই তো ফাদার বলে, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। কে কি বলবে, হু কেয়ার। আমি আমার চলাপথে যদি ঠিক থাকি, দ্যাটস এনাফ।